পুকুরে পড়ে খানবাড়ির গাড়িগুলো যখন আঁকাবাঁকা পাহাড়ি পথ বেয়ে উপরে উঠছিল, তখন গাইড বলল, আমরা এখন যাচ্ছি সাজেকের সবচেয়ে বিখ্যাত বিখ্যাত এবং উঁচু পাড়া রুইলুর পাড়া। সবাই জানালার বাইরে তাকিয়ে আছে। পাহাড়ে চলবে, ঢালবে, ছাড়িয়ে আছে কাঁচা ঘর, বাঁশের তৈরি বারান্দার ঘরগুলো। দেখলেই বোঝা যায় এটা কোনো সাধারণ গ্রাম নয়, আকাশের বুকে ভেসে থাকা জলপথ। রুইলুই পাহাড় আসলেই লুসার জাতীয় গোষ্ঠীর বসতি। পুরো গ্রাম জুড়ে এক ধরনের শান্তি ও সরলতা ছোঁয়ায় পাহাড়ের গাজুরাল কাঠের ঘরগুলো দাঁড়িয়ে আছে যেন প্রকৃতির সাথে মিশে। গাড়ি থামতে ছোট ছোট বাচ্চারা দৌড়ে এসে দাঁড়ালো এবং হাসি ও সরলতা দেখে দ্বিধা, আহিয়া, জয়, মৃত অনুভূতি হয়ে গেল। আহিয়া মৃদু হাসতে হাসতে বলল, দেখেছ ওদের জীবন কত সাদামাটা, তবুও কত হাসি খুশি, আনন্দে ভরা। এদিকে এরা চোখ গভীর মনোযোগ দিয়ে তাকিয়ে আছে আহিয়ার মুখের মিষ্টি হাসি দিকে। মৃদুল রিহানের চোখের দিকে তাকালো। ও দেখলো ওর দৃষ্টি সরাসরি আহিয়ানের বোন আহিয়ার দিকে। মেরিয়ান নিজেকে নীল গাউন ও হিজাবে সাজিয়েছে, ফর্সা মুখের গোলাপি ঠোঁটগুলো দেখে প্রশান্ত হাসছে। মৃদুল আবার রিহানের দিকে তাকালো, একটু জোরে চিমটে কেটে বলল, কে রে, তুই কি আহিনের বোন? আহিয়াকে লাইন মারছিস? আহিয়ান জানে তোকে মাংসের মতো কেটে কিমা বানাবে। মৃদুলের কথা শুনে রিহান হেসে বলল, ও আমাকে কি বানাবে, আই ডোন্ট কেয়ার, আমি ওকে সম্বন্ধী বানাবই। এদিকে তীরে কী যেন দেখে পাহাড়ের চূড়া থেকে নিচে তাকাতেই মনে হচ্ছে পৃথিবী যেন পুরো মেঘে ঢাকা। দূরে কোথাও অরণ্য, কোথাও বা পাহাড়ে গা দিয়ে বেয়ে যাওয়া ঝর্ণা। একটু দূরে কয়েকজন নারী পানির কলসি নিয়ে হাঁটছে। তাদের রঙিন পোশাক পাহাড়ে সবুজের মাঝে যেন আলাদা করে নজর কাড়ছে। মেঘ পাশে দাঁড়িয়ে আস্তে করে বলল, ওই গ্রামগুলো যেন সাজেকের আনন্দ, আসল আনন্দ। এই গ্রামগুলো না হলে সাজেকের ঘোড়ায় বৃথা, অসম্পূর্ণ রয়ে যায়। তারপর তারা পাহাড়ি ঐতিহ্যবাহী খাবার দিয়ে দুপুরে খাবার সেরে নিল, যেগুলো পুরোটাই বাঁশের ভিতরে রান্না করা। ঘোরাঘুরি করতে করতে একরকম সূর্য পশ্চিমে আকাশে হেলে পড়েছে। লাল কমলা আভায় গোটা রুইল পাড়া যেন রঙিন হয়ে উঠেছে। সবাই নীরবে সেই দৃশ্য দেখছে। হঠাৎ বন্যা বলে উঠল, চলো সবাই একটা গ্রুপে ফটো তোলা যাক। সত্যটা মনে রাখার মতো ক্যামেরার শাটার ক্লিক করতে রায়, রিয়া, মাইশা চেঁচিয়ে উঠল, দেখো দেখো, মনে হচ্ছে মেঘগুলো একদম আমাদের গায়ের উপর শুয়ে যাচ্ছে। এমন মনে রিয়ান মৃদু হেসে বলল, মেঘকে ধরার জন্য বুঝি মানুষের এখানে আসা? কিন্তু শেষমেশ মানুষ নিজেই মেঘের ভিতর হারিয়ে যায়। আহিয়া এক মুহূর্ত চুপ করে ছেলেটির মুখের দিকে চেয়ে রইল। মনে হলো ছেলেটির কথার মধ্যে অদ্ভুত গভীরতা আছে। আরিফার মিম পাশে পাহাড়ের দিকে তাকিয়ে গল্প করছে। মিম বলল, ভাবতে পারো যদি প্রতিদিন এরকম দৃশ্য দেখে সকালটা শুরু হয়। ফোন, ইন্টারনেটে ঝামেলা নেই, শুধু প্রকৃতি আর শান্তি। সন্ধ্যায় অন্ধকার আস্তে আস্তে নেমে আসছে পাহাড়ে। গা জলে জল করছে রিসোর্টের বাতিগুলো। সবাই গাড়িতে উঠল। রুইল পাহাড়, সূর্যোদয় এবং সরল মানুষগুলো সবার মনে গেঁথে গেল। এই দৃশ্য যেন হয়তো সারা জীবন মনে গেঁথে থাকবে। আবির মেয়েকে কটেজে ফিরে আসলো ছেলের কাছে দেখতে। আহিয়ান সন্ধ্যায় রঙিন আকাশ দেখছে। ছেলের কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করলো, কী রে বাবা, এখন কেমন লাগছে? মাথা ব্যথা কমেছে? আহিরা বাবা মায়ের দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বলল, হ্যাঁ মাম্মা, কমেছে, এখন ভালো আছি। আবির গিয়ে ছেলের পাশে আরেকটা সোফায় বসলো। সেটা দেখে মেঘ বলল, আপনার কথা বলুন, আমি রুমে গিয়ে চেঞ্জ করে আসি। এই বলে মেঘ চলে গেল। আবির আকাশের দিকে তাকিয়ে আহিনার উদ্দেশ্যে বলল, আহিয়ান। আহিয়ান, জি বাবা। আবির, আজকাল তোমাকে দেখে মনে হচ্ছে কোনো বিষয় নিয়ে চিন্তিত, সেটা কি ঠিক? ঠিক। আহিয়ান মৃদু হেসে দূরের আকাশের দিকে তাকিয়ে আছে। চাঁদের আকছা আলোয় অস্পষ্ট পাহাড় দেখছিল। তারপর বলল, যদি তোমার মাথায় কখনো চিন্তা থাকে ভবিষ্যতে বা আর আবেগের ভবিষ্যতের কথা ভাবলে আবেগকে বিসর্জন দিতে হবে, আর আবেগের কথা ভাবলে ভবিষ্যৎকে বিসর্জন দিতে হবে, তাহলে তুমি কোনটা বেছে নেবে পাপা? আবির এবার চিন্তিত মুখে তার ছেলের দিকে তাকালো, বোঝার চেষ্টা করলো তার অভিব্যক্তি। তারপর দূর আকাশে রক্তিম রঙগুলোর দিকে তাকিয়ে বলল,
আবেগ দুটোই জীবনের অঙ্গ। ভবিষ্যৎ ভেবে আবেগ মুছে ফেললে জীবন শূন্যতা হয়। তোমার আবেগে ভেসে গেলে জীবন অন্ধকার। তাই আমি বেছে নেব সেই পথ যেটার মধ্যে দুইটা ভারসাম্য রেখে এগানো যায়। আহিয়ান তারপর পাপার দিকে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, থ্যাংক ইউ পাপা, ইউ আর গ্রাইন। আবির, মেনশন নট মাই বেবি। আবির তারপর ছেলের কাছে এক হাত ভরসা দিয়ে চলে গেল। রিহান একটু আগে রুমে ঢুকেছিল। আহিয়ানও তার বাবার কথা বলতে দেখেন সেই রিপোর্টার বারান্দায় এসে দাঁড়ায়। রিহান ও আহিয়ার 1 বছরের ছোট বড়। সে এবার মাস্টার্স কমপ্লিট করেছে, কিন্তু আহিয়ান ইউকেতে মাস্টার্স স্টুডেন্টের লেখাপড়া শেষ করে সে দেশে ফিরে আসতে পারবে। এদিকে আহিয়ান দেশে ফিরতে আরও 3 বছরের সময় লাগবে। আহিয়া বর্তমান এমবিবিএসের 3rd ইয়ারের স্টুডেন্ট। আরও 2 বছর পর এমবিবিএস কমপ্লিট করবে। তারপর 1 বছর ইন্টার্নশিপ করে পরিপূর্ণ ডক্টর হয়ে দেশে ফিরবে। অন্যদিকে রিহান চেষ্টা করছে নিজের আলাদা পরিচয় গড়ে তোলার জন্য। রিহান রিসোর্টের বাগানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলো, তারপর আবার হাঁটা দিল রিসোর্টের দিকে। তার মনটা আজকাল বড্ড অস্থির। আহিয়া আশেপাশে থাকলে নিজেকে প্রফুল্ল মনে হয়, এ থেকে দূরে গেলে সেই অস্থিরতা। এখন ইচ্ছে করে আহিয়াকে দেখতে, কাছাকাছি থাকতে। হঠাৎ করে নিজেই এই পরিবর্তনের মনের মধ্যে আরও অস্থিরতা তুলছে। চোখের পাতা বন্ধ করে চোখে ভেসে ওঠে কালো গাউন ভরা সুই দিয়ে নেমে আসছে আহিয়ার মুখ। নিউ গাউন পরা আহিয়ার হাসি মাখা মুখ ভয়ঙ্করভাবে ফেঁসে গেছে এই রাজকুমারীর মায়ায়। চাইলে তো আর সব পাওয়া যায় না। রাজকুমারীর কাছে পৌঁছাতে হলে আগে রাজকুমার পেতে হবে। সবার প্রথম তার ভিলেন ভাইকে পাঠাতে হবে। পরিস্থিতি এমন হয়ে গেছে যে রাজকুমারীকে পটানোর আগেই তার ভাতাকে পটাতে হবে। ভাবতে ভাবতে রিহানের নাক কুঁচতে গেল। ভাবতে ভাবতে হঠাৎ লক্ষ্য করলো সে কটেজের সামনে চলে এসেছে। ভাবনা চিন্তা নেই ছেড়ে ঢুকলো, দেখলো আহিয়া এখনো একা একা বারান্দায় দাঁড়িয়ে আছে। রিহান এগিয়ে গেল আহিয়ার দিকে, গিয়ে বলল, শরীর এখন কেমন আছে? আহিয়া আগে থেকে বেটার। রিহান রাতে বের হবে? আহিয়ান, এখন তো সন্ধ্যা, বের হওয়ার জন্য 10টার আগে না হয় ফিরে আসবো কটেজে। তারপর আহিয়ানও রিহানের মৃদুলের রুমে গেল। 3 বন্ধু একসাথে বের হবে রাতের আকাশ দেখতে। এদিকে আহিয়া, তিধা, মিতু, জয় আগামীকাল সন্ধ্যায় আরও রোমাঞ্চকর গড়ে তুলতে একসাথে প্ল্যানে বসেছে। জুই গরম চায়ের কাপ হাতে নিয়ে আহিয়া ও তিধাকে বলল, এখন আবার কিসের মিটিং অ্যারেঞ্জ করেছিস? তোরা সকালে তো করা যেত, এত ঘোরাঘুরি করার পর বেশি ক্লান্ত লাগছে। যা রেগে ওর পিঠে কয়েকটা কিল মারল, তোর খারাপ, তুই গিয়ে খা, পরে আবার বলিস না আমাকে তো কিছুই জানালি না। তারপর তুই উত্তেজিত কণ্ঠে বলা শুরু করলো, না না আমি থামবো না, থামবো ওই মিটিংয়ে। তারপর আহিয়া ও মিতু তোর কথা শুনে হাসতে শুরু করলো। আহিয়া সকলের উদ্দেশ্যে বলা শুরু করলো, আজকে সবাই অনেক ক্লান্ত, তাই আজকে আর মিটিং না করে রেস্ট নিক। কালকে তো পাশের ভিউ পয়েন্টে যাব। কাল সন্ধ্যায় আমরা একটা ছোটোখাটো গেম প্লে খাওয়া দাওয়া হাসি ঠাট্টা আয়োজন তো করতেই পারি। আহিয়া এক দীর্ঘ আয়োজন শুনে জুই ও মিতুর হুজুরের বলে চিৎকার দিল। তিধা ওদের বলল আগামীকাল ব্রেকফাস্টের সাথে আমরা বড়দের কাছেই প্রস্তাব রাখবো, আশা করি ওরা মানা করবেন না। তুই একটু ভাবুক ভঙ্গিতে বলল, আবির আঙ্কেলের আগে জানাতে হবে, ওনাদের জানালে উনি সব কিছু অ্যারেঞ্জ করবে, কোনো চিন্তা থাকবে না। আবির আঙ্কেলের রাজি থাকলে সবাইকে ম্যানেজ করবে, সবাইকে আলাদা আলাদা করে আর বলতে হবে না। এটা শুনে আহিয়া বলল, ঠিকই তো, এটা তো আগে আমার মাথায় আসেনি। এটা শুনে তিথা হাসি হাসি বলল, বলো আপু, বড় পাপাকে তুমি সকালে রাজি করাবে? আহিয়া বলল, ঠিক আছে। তারপর ওরা সকলে একসাথে গেল ডিনার করতে। সমান্তরাল পথের বাঁকে পাশাপাশি হাঁটছে আহিয়ান ও তিধা। আহিয়ান হঠাৎ তিধার নরম হাতটি শক্ত করে আঁকড়ে ধরে। লাজুক তিধার ওষ্ঠ জুড়ে ফুটে উঠল কৃত্রিম হাসি। নরম তুলতুলে হাতের ভেতরে লুকিয়ে দেখা হাতটার কম্পন স্পষ্ট দেখা গেল আহিয়ান। সে জানে তার স্পষ্ট কিশোরী ত্রিধার সদ্য যৌবনে পা দেওয়া দেহটা কম্পিত হচ্ছে। পুরো বিষয়টা বুঝে আহিয়ানের ঠোঁটের কোণে টান দিল এক চঞ্চল হাসি। দুজনের মুখে কোনো কথা নেই, তবুও চোখে অনুভূতি নিরন্তর বিনয়ী চলি থাকে। হঠাৎ পরিবেশের নীরবতা ভাঙল তিধা।
আহিয়ান ভাই। আয়ান সামনের দিকে দৃষ্টি স্থির রেখে বলল, হুম। এক মুহূর্তে তিধা হাত ছুড়ে দূরে সরে দাঁড়ালো, মিষ্টি কণ্ঠে বলল, আমার একটা ছবি তুলে দিবেন প্লিজ। আয়ানের উত্তর দেওয়ার আগেই লক্ষ্য করলো তিধা চলে এসেছে পাহাড়ের চূড়ার কিনারে। নিচে অসীম গভীর খাতে যেন মৃত্যুর এক ফাঁদ। আয়ানের চোখ ভয়ে আটকে উঠল, চিৎকার দিয়ে উঠল, তিধার পিছনে যাস না, নিচে ভয়ঙ্কর খাদে পড়ে যাবে। তিধার ঠোঁটে কোণে চেপে হাসি রেখে বলল, কোথায় কিনারা, আমি তো ঠিক জায়গায় আছি। কথা শেষ করে তিধার পায়ের নিচে একটা বড় পাথর সরে গেল। এর মধ্যে তিধার আতঙ্কের চিৎকারে কম্পিত হয়ে উঠল চারিপাশ। আ সেই দৃশ্য দেখে আহিয়ান স্তব্ধ হয়ে গেল। বুক ফেটে বেরিয়ে এলো এক আর্তনাদ। তিধা হাত বাড়িয়ে ধরতে চাইলেই কিন্তু এতক্ষণ সব শেষ। চোখের সামনে তিধা হারিয়ে গেল। অদৃশ্য গভীরতায় আহিয়ান ধরাছোঁয়ার বহু দূরে। চোখ ঝাপসা হয়ে এলো, বুক ভরে গেল শূন্যতায়। আসিয়ান হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ল। তিধা তিধা। হঠাৎ আহিয়ানের মৃদু চিৎকার দেখে রিহান ঘুম থেকে ধরফরিয়ে ওঠে। পাশে থাকা লেমলাইটটি জ্বালিয়ে লক্ষ্য করলো আহিয়ানের দিকে। ঘুমের মধ্যে ছটপট করছে, প্রচণ্ড ঘামছে, বারবার একটির নামে বিড়বিড় করছে, তিধা তিধা। রিহানা কিছু বুঝে উঠতে পারছে না কি করবে। কয়েক সেকেন্ড ভেবে আহিয়ান জাগানোর চেষ্টা করলো। আহিয়ান আহিয়ান। আহিয়ান ধরপড়িয়ে উঠে বসলো। দেখলো সেটা রুমে। তার আশেপাশে তীরধাওয়া পাহাড় পর্বত কিচ্ছু নেই। স্বপ্ন ছিল সে কপালের ঘাম মুছতে লাগলো। এদিকে রিয়ান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আহিয়ানকে লক্ষ্য করছে। এক গ্লাস পানি এনে দিয়ে বলল, তিধাকে নিয়ে ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখেছিস? আরিয়ান কোনো উত্তর দিল না। রিহানের হাত থেকে পানির গ্লাসটা নিয়ে ঢক ঢক করে পানি খেয়ে নিল। তারপর দীর্ঘশ্বাস ফেলে কিছু না বলে যখন আবার ঘুমোতে যাবে, রিহান হাত টেনে বল, কিরে কিছু বললি না যে? আরিয়ান কি বলবো? রিহান তিধাকে নিয়ে স্বপ্ন দেখেছিস? আহিয়ান আস্তে করে বলল, হুম। ওর জন্য তোর অনেক চিনতে হয় তাই না রে? আহিয়ান আসলে তেমন কিছু না। দুপুরে ওকে বলেছিলাম এই সাজেকে ওভাবে দৌড়াদৌড়ি করলে পাহাড় থেকে পরে আটকা যাবে। তারপর মনে একটু ভয় লেগেছিল, হয়তো মেয়েটা এভাবেই বলা উচিত হয়নি। সেই ভয়টাই রাতে স্বপ্ন হয়ে ধরা দিয়েছে, আর কিছু না। রিহান মৃদু হাসল, তারপর বলল, যাকে সামান্য একটা কথা বলে এ তো ভয় পেয়েছিস, তার জন্য তো চিন্তা হয় না? আমাকে এটা মানতে হবে? আরিয়ান চুপ করে রইল। রিহান আবার বলল, আরে ভাই, ভালোবাসা তো কোনো পাবো না, এতে অস্বীকার করার কী আছে? আহিয়ান অসহায় চোখে রিহানের দিকে তাকালো। রিহানের দিকে তাকিয়ে বলল, কিন্তু আমি এখন আমার কেরিয়ারে ফোকাস করতে চাই। রিহান আরিয়ানের কাঁধে ভরসার হাত রেখে বলল, ক্যারিয়ার আর ভালোবাসা দুটোই আমাদের জীবনে একটা অংশ। দুইটাকে নিয়ে আমাদের পথ চলতে হবে, নাহলে জীবনে একদিন দেখবি কেরিয়ারকে সর্বস্ব পথে নিয়ে গেছিস কিন্তু ভালোবাসা মানুষটি পাশে নেই। তখন জীবনকে অর্থহীন মনে হবে। আরিয়ান কাছের উপরে চাঁদবিহীন অন্ধকার। আমি জানি সেটা আর বুঝেও, কিন্তু আমাকে দিতে যে ইউকেতে ফিরে যেতে হবে। কিন্তু এখন ওর সাথে বেশি মিশলে বিদেশের মাটিতে ওকে ছাড়া আমার দম বন্ধ লাগবে। তখন কি হবে? আমার ডাক্তার হওয়ার স্বপ্ন তো স্বপ্নই থেকে যাবে। পরে কি হবে সেটা পরে দেখা যাবে। এখন যে 2 মাস দেখে আসিস, মেয়েটার সাথে ভালো ব্যবহার কর, ওকে সময় দে। আচ্ছা, ত্রিধাও কি তোকে ভালোবাসে? আহিয়ান, জানি না, কিন্তু ওর কাছে আমি কোনো অপশন রাখবো না। আমাকে ভালোবাসতেই হবে। প্রয়োজন পড়লে সকাল বিকালও সুন্দর গালে থাপ্পড় মারতে মারতে আমার কাছে বসেই রাখবো। রিহান হাসতে হাসতে বিছানায় টুটুপুটি খেলো। তারপর বলল, আরে ভাই, তোর ভালোবাসা তো সেই লেভেলের থাপ্পড় খেতে খেতে তিধারানি পালাবে। আহিয়ান বাঁকা হাসি দিয়ে বলল, পালিয়ে যাবে কোথায়? আমার কাছে আসতেই হবে। রিহান হাসলো, তারপর মনে মনে বলল, আমিও যদি তোর মতো আমার ভালোবাসার কথা কাউকে বলতে পারতাম, কিন্তু তোকে বলে তুই আমার না হওয়া প্রেম এখনই ভেঙে দিবি। আরিয়ান রিহানের চোখের সামনে তুড়ি বাজাতে বাজাতে বলল, কী রে শালা, ভালোবাসার কথা বললাম আমি, আর স্বপ্নের ডুব দিলি তুই, বুঝলাম না তো। রিহান আহিয়ানের কাঁধে একটা থাপ্পড় দিয়ে বলল, দুলাভাই ডাক, তোর বোনকে আমি বউ বানাবো না, মানে আমার বউকে তোর বোন বানাবো। আয়ান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে হুমকি সহায় বলল, তোর ভাগ্য ভালো, আজকে তোর এখানে টাটা বাই বাই করে দিতাম। তারপর দুই বন্ধু আরও কিছু মিষ্টি খুনসুটি করে ঘুমিয়ে পড়ল।
ভোরের সাজে যেন অনেক জগৎ, চারদিকে সাদা কুয়াশায়। আজ তোর মনে হচ্ছে পুরো উপত্যকাটা যেন এক জগৎ, চারদিকে সাদা কুয়াশায়। আজ তোর মনে হচ্ছে পুরো উকাতটা যেন তুলে আস্তরে ঢাকা। দূরের পাহাড়গুলো সূর্যের লালচে আলোতে কিতকিত হয়েছে। হাওয়ার ছোঁয়া এত ঠান্ডা যেন প্রতিটি নিঃশ্বাস নতুন প্রাণ ফিরে আসে। আহিয়া বারান্দায় দাঁড়িয়ে গরম কফির কাপ হাতে তুলে মুগ্ধ হয়ে দেখছে। সকলের আকাশ ওর পাশে এসে দাঁড়ালো ত্রিধা। কি দেখছো আপু? আহিয়া মিষ্টি হাসি দিয়ে বলল, প্রকৃতি। প্রকৃতি যতবারই দেখি ততবারই নতুন লাগে। ওদের সাথে যোগ দিলে মৃত্যু আর জুই চারজন মিলে ছবি তুলতে লাগলো। হঠাৎ মৃত্যু বলে উঠল, আজকে ব্রেকফাস্টের সময় আবির আঙ্কেলকে বলবে তো? তাই আহিয়া মাথা নাড়ালো। সবাই মিলে বললে উনি রাজি হবে। আজ রাতটা আমাদের কাছে স্পেশাল হবে। কিছুক্ষণ পর রানিং স্পেশাল সবাই জড়ো হয়েছে। ডাইনিং টেবিলটা পাহাড়ি খাবারে ভর্তি, সাথে আছে ডিম, পরোটা ও সবজি। প্লেট দিয়ে বড় টেবিলটা ভর্তি। একটু দূরে বসে আছে আহিয়ান, রিহান ও মৃদুল। আহিয়ান একটু পরপর আর শোকে ত্রিধাকে দেখছে। আহিয়ান, ত্রিধা, জুই, মিতু সেটা বড়দের নজর এড়ালো না। আবির চা খেতে খেতে হেসে বলল, কি প্ল্যান বানাচ্ছ আজকে আবার? আরিয়া ঝট করে বলে উঠল, বাবা, আজকে রাতে বনফায়ার করতে চাই। সবাই চোখ কপালে। ত্রিধা ও আহিয়ার সাথে তাল মিলিয়ে মৃদুস্বরে বলল, ছোট্ট আয়োজন, খাওয়া দাওয়া খেলে একটু গান। আবির গম্ভীর হাঁক করে তাকালো। আচ্ছা ঠিক আছে, কিন্তু এসবের তো অনেক ঝামেলা। দায়িত্ব কে নেবে? শুধু আনন্দ, খাওয়া দাওয়া, খেলাধুলা এসব নয়, পুরোটা ম্যানেজ করতে হবে। ত্রিধা, আমরা সবাই মিলে করব। রিহান এগিয়ে এসে আহিয়ার দিকে এক পলক তাকিয়ে বলল, আমরা অচেতন, চিন্তা করবেন না। আমি আহিয়ানের মৃদুল, ওদের সাহায্য করব। রিহানের কথা শুনে আহিয়ে তার ডাবল ডাবল আখির পল্লব ফেলে এক নজর ওই দিকে তাকালো। তারপর চোখ ঘুরে আবার আবিরের দিকে তাকালো। এই রিহান নামক ছেলেটি তার অন্যরকম লাগে। মনে হয় এই ছেলের মাঝে কোনো বিশেষত্ব তো আছে অবশ্যই। আরে সকালের দিকে তাকিয়ে হেসে বলো, ঠিক আছে, আমি পারমিশন দিলাম, তবে শর্ত আছে, রাত 10টার মধ্যে শেষ করতে হবে। সবাই একসাথে উল্লাসে চিৎকার দিল, ইয়াহু! এদের কর্মকাণ্ড দেখে রাফি ও বা রাচেল, আরিফ, আনিস, আসিফ, তানবীর এগিয়ে এসে বলল, কোনো প্রয়োজন হলে তাদের যেন বলে। কোনো প্রয়োজন হলে ছেলেমেয়েদের সাহায্য করতে হবে। এটা শুনে সবাই ভীষণ খুশি। দিনের বেলা হালকা ঘোরাঘুরি শেষ করে সন্ধ্যার পর সবাই বনফায়ারের জন্য প্রস্তুতি নিচ্ছে। ছেলেরা কার সাজাচ্ছে, মেয়েরা টেবিল বোঝাচ্ছে। বাতাসে ভেসে আসে গ্রিল চিকেনের গন্ধ এবং ভুট্টাটা পুরা সুবাস। দিদা সকলের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করছে। আর এনের নজর সবসময় ওকে দেখে। রিহান দূর থেকে সব কিছু লক্ষ্য করছে। তার মনে অদ্ভুত হাহাকার, যেন নিজের না বলা কথাগুলো বুকের ভিতর পাথর হয়ে জমেছে। কাজ শেষ হওয়ার পর মেয়েরা সবাই গেল রেডি হতে। এখন ছেলেগুলো বাকি কাজগুলো গোছাচ্ছিল। কিছু কিছু বড়রা বসে ওদের কাজ দেখছে। আইরিন, মেঘ, বন্যা, মিম, মাইশা সকলকে একসাথে বসে নিজের সংসার জীবন নিয়ে আলোচনা করছে। এরই মধ্যে ত্রিধা দুটি শাড়ি হাতে নিয়ে এসে ছুটে বলল, মাম্মা, আমরা আজকে সবাই শাড়ি পরবো, কিন্তু কোনটা পরবো বুঝতে পারছি না। ওর কথা শুনে সবাই ওর দিকে তাকালো। একটু দূর থেকে কাজের ফাঁক লক্ষ্য করে ত্রিধাদের হাতে দুটি শাড়ি, একটি গোলাপি আর একটি টুকটুকরে লাল রঙের। কথা শুনে সবাই হাসতে শুরু করলো। বন্যা আদরে কণ্ঠে মেয়েকে বলল, ত্রিধা, তুমি আগে কখনো শাড়ি পরনি, শাড়ি কি পরতে পারো? ত্রিধা, তাতে কি হয়েছে মাম্মাম, তুমি তো আছো, তুমি করিয়ে দিবে। বন্যা বলল, ঠিক আছে, আমি পরিয়ে দিলাম, কিন্তু তুমি শাড়ি সামলাতে পারবে তো? ত্রিধা বলো, ইয়েস মাম্মা। এখন প্লিজ তাড়াতাড়ি বলো কোনটা পরবো। অন্তঃপর পাশ থেকে আহিয়ান বলল, লালটা পরলে তোমাকে একদম রক্ত খাওয়া পেতনির মতো লাগবে। ত্রিধা রাগে রাগে চোখে তাকিয়ে তপ্ত স্বরে বলেছে আপনাকে, লালটা পরলে আমাকে অনেক সুন্দর লাগবে, আমি সেটা জানি। ওর কথা শুনে আহিয়ান তেরা জবাব দিল, মোটেও না, তোকে তো পেতনির মতোই লাগবে। আহিয়ান রেগে মুখে কর্সের দিকে হাঁটা দিল। কয়েক কদম হেঁটে পেছনে ফিরে বলো, আমি তো লালটাই পরতেছি। তারপর পেতনি হয় আপনার ঘাড়েই রক্ত খাবো। এই কথা বলে রাগীভাবে হনহন করে হেঁটে কটেজের ভিতরে চলে গেল।
ওর কথা শুনে পিছনে সবাই হেসে উঠল। আইহান ওর নিজের কাজের জায়গায় চলে গেল। মাথা নিচু করে মুচকি এসে কাজ করতে শুরু করলো। নিজের কাজের জায়গায় চলে গেল, মাথা নিচু করে মুচকি এসে কাজ করতে শুরু করলো। রিয়ান খোঁচা মেরে বলল, মেয়েটা কিভাবে রাগানোর কী ছিল? লাল শাড়ি পরতে সরাসরি বলতে পারতি। আহিয়ানা মৃদু হাসলো, তারপর নিষ্পলক কণ্ঠে বলল, ওর মতো তেরা মেয়ে কি আমরা সোজা কথা শুনবে? পাশ থেকে মৃদু স্বরে বলল, আরে মাম্মা, কাহিনী কি বলতো? আজকাল থেকে দুইটার কথা কিছু কিন্তু আমার মাথার উপর দিয়ে যায়। রিহান মৃদুলের মাথায় একটা চাটি মেরে বলল, তোর মতো বলদের আবার মাথা আছে নাকি? মৃদুল রাগী কখনো সরি বলল, তুই আমাকে বলদ বললি কেন? রিহান, তুই বল, তাই বলদ বলেছি। মৃদুল আহিয়ানের দিকে তাকিয়ে বিচারের সুরে বলল, দেখছি আহিয়ান, আজকাল রিহান কিন্তু আমাকে ইনসাল্ট করে কথা বলে। আহিয়ান ওদেরকে একটা ধমক দিল, এই চুপ করবি তোরা? আশেপাশে আন্টিরা আছে, ওরা শুনলে কি মনে করবে? এবার রিহান ও মৃদুল দুজনেই নিজের কাজে মনোযোগ দিল। অবশেষে রাত নেমে এলো। রিসোর্টের খোলা মাঠের মাঝখানে জ্বলে উঠল আগুন। চারপাশে কাচের চেয়ার সাজানো, একে একে সবাই বসে আছে। আসলো, কিন্তু যারা এত প্ল্যান করলো তারা কই? হঠাৎ মেয়েদের কণ্ঠ শুনে সবাই সেদিকেই তাকালো। চার মেয়ে চার রঙের শাড়ি পরে ঝলমলে হাসি খুশি দিয়ে এদিকেই আসছে।